হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদুদের চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে ভারতের বিদেশ নীতি, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ভারত পাকিস্তান সম্পর্কে। দেখো, ভারত আর পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু মোটেও ভালো নয়, তাই না? বর্তমান সময়ে আর পাকিস্তান যে দেশ সেটা গঠিত হয়েছিল কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে, তাই না? এখন দেখো যে ভারতের যদি ম্যাপটা তোমরা দেখো, ছবিটা অতটা ভালো হয়নি, তাও দেখো যে এদিকে আছে কি, এদিকে আছে পাকিস্তান, আর এই যে জায়গাটা এখানটায় বর্তমানে কি আছে? বাংলাদেশ নামে একটি দেশ আছে, যেটা 1971 সালে স্বাধীন হয়, তাই না? আগে কিন্তু এটা পূর্ব পাকিস্তান নাম ছিল, সেই পূর্ব পাকিস্তানই পরে কি হয়ে যায়? বাংলাদেশ নামে 1971 সালে একটা নতুন দেশের আবির্ভাব ঘটে, তাই না? সেই বাংলাদেশের মুক্তি আন্দোলনে, ঠিক আছে, জাতীয় মুক্তি আন্দোলনে কিন্তু ভারত সাহায্য করেছিল বাংলাদেশকে। আচ্ছা, এখন ভারত আর পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক, এটা দেখতে গেলে তোমাদের প্রথমে জানতে হবে যে এই এরিয়াটা, আমি আগেও বলেছিলাম এই এরিয়াটার নাম কি? পিওকে, তাই তো? পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর হচ্ছে এই জায়গাটার নাম। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বর্তমানে পাকিস্তানের নিয়ন্ত্রণে আছে। আমি যখন চতুর্থ অধ্যায়টি পড়াচ্ছিলাম সেখানে বলেছিলাম যে জম্মু কাশ্মীরের যে যারা রাজা ছিল হরি সিং, সে যখন ভারতের ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন অর্থাৎ ভারতের অন্তর্ভুক্তি দলিলে স্বাক্ষর করে, তখন জম্মু কাশ্মীর ভারতের একটা অংশ হয়ে যায় রাজ্যটা। কিন্তু তার আগে পাকিস্তানের যে হানাদার বাহিনীরা তারা এখানে প্রবেশ করে কিছুটা জায়গা দখল করে দেয়। তাহলে এখনো কিন্তু এই জায়গাটা পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু এই জায়গাটা হচ্ছে ভারতের, কারণ রাজা হরি সিং ভারতের অন্তর্ভুক্তি দলিলে অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে সাইন করেছে। আচ্ছা, তাহলে এই যে পিওকে আর ভারতের মাঝখানে যে এই যে রেখাটা আছে, সীমাটা আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে এলওসি, তাই না? লাইন অফ কন্ট্রোল। আর এদিকে কিন্তু আরেকটা জায়গা আছে, এটাকে বলা হয় আকসাই চিন। এখানে যে আকসাই চিন এবং ভারতের মাঝখানে যে সীমা রেখাটা, এটার নাম হচ্ছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা আলোচনা করেছিলাম। ভারত আর পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক সেটা জানতে হলে তোমাদের প্রথমে আগে জানতে হবে যে ভারত আর পাকিস্তানের মধ্যে কোন কোন সালে যুদ্ধ হয়। যে 1965 সালে একটা যুদ্ধ হয়, ঠিক আছে? 1965 সালে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়। পাকিস্তান এই যে জায়গাটা আছে না, কচ্ছের রণ যেটাকে বলা হয়, এখানটায় গুজরাটের বাঁধ দিয়ে এদিকটা, এই সাইড দিয়ে আক্রমণ করার চেষ্টা করছিল পাকিস্তান। তখন পাকিস্তানের উপর সাপোর্ট ছিল আমেরিকার, ঠিক আছে? কিন্তু বেশি ওভার কনফিডেন্সে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। এখানেও পরাজিত হয়। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান কিন্তু পরাজিত হয়েছিল, সফল হতে পারেনি। তারপরে একটা যুদ্ধ হয়। আচ্ছা, তার আগে বলে নিচ্ছি যে এই 1965 সালের যুদ্ধের পরে একটা চুক্তি স্বাক্ষরিত হয় ভারত আর পাকিস্তানের মধ্যে। সেই চুক্তির এবং পরীক্ষায় আসে, মনে রাখবে, তাজখন্দ চুক্তি বা তাজখন্দ ঘোষণা যেটা বলা হয়, তাজখন্দ ঘোষণা। এই তাজখন্দ ঘোষণা হয় 1966 সালে। ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় 1965 সালে, আর তার পরের বছরই তাজখন্দ ঘোষণা হয় 1966 সালে। তাহলে কোন যুদ্ধের পরে এই তাজখন্দ ঘোষণা স্বাক্ষরিত হয়? ভারত পাকিস্তানের 1965 সালের যুদ্ধের পরে এই চুক্তিটা স্বাক্ষর করা হয় ভারত আর পাকিস্তানের মধ্যে, যাতে শান্তি স্থাপিত হয়। সেই শান্তি স্থাপনের উদ্দেশ্যে কিন্তু, অর্থাৎ সম্পর্ক ভালো করার উদ্দেশ্যে এই তাজখন্দ ঘোষণা স্বাক্ষরিত হয়, ঠিক আছে? আর এই যে তাজখন্দ ঘোষণা স্বাক্ষর করা হয়, এখানে ভারতের প্রধানমন্ত্রী ছিল তখন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, আর পাকিস্তানের ছিল আইয়ুব খান, রাষ্ট্রপতি আইয়ুব খান ছিল। আইয়ুব খান আর ভারতের লাল বাহাদুর শাস্ত্রী দুজনের মধ্যে এই তাজখন্দ ঘোষণা স্বাক্ষরিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় হচ্ছে 1971 সালে, ঠিক আছে? 1971 সালে আবার যুদ্ধ হয়। কখন? এই যে বাংলাদেশকে যখন স্বাধীন করা হয় না, বাংলাদেশের জাতীয় মুক্তি আন্দোলনে ভারত কিন্তু পাকিস্তানকে, বাংলাদেশকে সাহায্য করেছিল। বাংলাদেশে সাহায্য করতে গিয়ে
পাকিস্তানের সঙ্গে কিন্তু ভারতও যুদ্ধ করেছিল। তাহলে এই 1971 সালে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, এই যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। তাহলে এই যুদ্ধের পরেও একটা চুক্তি স্বাক্ষরিত হয় ভারত আর পাকিস্তানের মধ্যে, সেটা হচ্ছে সিমলা চুক্তি। সিমলা চুক্তি এটা হয় 1972 সালে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এই চুক্তিগুলি আসেই পরীক্ষায়, যে তাজকন ঘোষণা কোন দুটি দেশের মধ্যে হয়েছিল, ভারত পাকিস্তান, কত সালে হয়েছিল, 1966। এবার সিমলা চুক্তি কত সালে হয়েছিল, 1972 সালে, কোন দুটি দেশের মধ্যে হয়েছিল, ভারত আর পাকিস্তানের মধ্যে। ঠিক আছে, তাহলে 1965 সালের যুদ্ধের পর তাজকন ঘোষণা হয় 1966 সালে, আর 1971 সালের যুদ্ধের পর 1972 সালে সিমলা চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় ভারত আর পাকিস্তানের মধ্যে। ঠিক আছে, এবার আরেকটা চুক্তি ভারত আর পাকিস্তানের মধ্যে হয়, সেটা হচ্ছে লাহোর ঘোষণা। মানে কি লাহোর ঘোষণা? লাহোর ঘোষণা এটা ভারত আর পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় মানে 1999 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় বিগত বছরেও এসেছিল। ঠিক আছে, তাহলে লাহোর ঘোষণা কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়, ভারত আর পাকিস্তানের মধ্যে, কত সালে স্বাক্ষরিত হয়, 1999 সালে। আর এই যে ঘোষণা স্বাক্ষরিত হলো, এটা 1999 সালে আর কি প্রথম দিকে, ফেব্রুয়ারি মাসের দিকে মনে স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু কয়েক মাস পরে, ঠিক আছে, কয়েক মাস পরেই একটা যুদ্ধ হয়েছে, অর্থাৎ আবার ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়। এটা হচ্ছে 1999 সালে যুদ্ধ হয়। সেই যুদ্ধের নাম হচ্ছে কার্গিল যুদ্ধ। ঠিক আছে, তোমরা অনেকের নাম শুনেছো, কার্গিল যুদ্ধ। তো এই কার্গিল যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে হয়, ভারত পাকিস্তান। কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল, 1999 সালে। তাহলে পাকিস্তান কিন্তু মোটেও সুবিধা নয় দেশ। ঠিক আছে, পাকিস্তানকে বিশ্বাস করা, কোনো মতে বিশ্বাস করা যায় না। পাকিস্তান কোন সময় কি করে বসে, পাকিস্তানের উপর যদি কেউ হাত রেখে বলে তুমি যুদ্ধ করো, আমি আছি, পাকিস্তান যুদ্ধ করে দেবে। পাকিস্তানের উপরে আমেরিকার হাত ছিল, আমেরিকার সাপোর্ট ছিল। তো আমেরিকা বিশ্বের মধ্যে, তোমরা জানোই আমেরিকা হচ্ছে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ। তাহলে কনফিডেন্স ছিল আমেরিকা কি পাকিস্তানের কাছে, যে আমি তো জিতেই যাবো ভারতের সঙ্গে যুদ্ধ। কিন্তু কোনো যুদ্ধেই জিততে পারেনি। না 1947 সালে কিছু করতে পারছে, না 1965 সালের যুদ্ধে জিততে পারছে, এখানেও হেরেছে। 1971 সালের যুদ্ধেও হেরেছে, 1999 সালের কার্গিল যুদ্ধেও হেরেছে। মানে একবারও এমন কোনো যুদ্ধ নেই যার মধ্যে পাকিস্তান জিতেছে, প্রত্যেকবারই ভারত কিন্তু জিতেছে। তাহলে এই যে যুদ্ধ আর কোন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু 99%, ঠিক আছে, একটা প্রশ্ন আসতেই পারে, তো ভালো করে মনে রাখবেন। এবার দেখো, ভারত আর পাকিস্তানের মধ্যে একটা চুক্তি হয়, সেটা হচ্ছে সিন্ধু জল বন্টন চুক্তি। মনে রাখবেন, সিন্ধু জল বন্টন চুক্তি, এটাও ভেরি ইম্পর্টেন্ট। এটা হয় হচ্ছে 1960 সালে। ঠিক আছে, সিন্ধু জল বন্টন চুক্তি এটা ভারত আর পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় 1960 সালে। আর এই চুক্তির দ্বারা যে এদিকটায় কি আছে, হিমালয় আছে, তাই না? তোমরা জানো হিমালয় আছে, তাহলে নদীর যে উৎপত্তি কোথেকে হয়, হিমবাহ থেকে হয়, পাহাড়ের চূড়া থেকে নদীর সৃষ্টি হয়, সেগুলি আস্তে আস্তে ধীরে ধীরে ভূমিভাগ অনুযায়ী আসে। তাহলে এইভাবে নদী বেরিয়েছে, ভারতের উপর দিয়ে গিয়ে তারপরে পাকিস্তানে প্রবেশ করেছে। তাহলে ভারত আর পাকিস্তানের মধ্যে, ভারত আর পাকিস্তানের উপর দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে, ভারতের উপর দিয়ে তারপরে পাকিস্তানে গেছে। তাহলে এই নিয়ে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এই সিন্ধু জল বন্টন চুক্তি। ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত আর পাকিস্তানের মধ্যে এই সিন্ধু জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় 1960 সালে। আর এই চুক্তি দ্বারা আর কি এটা ডিসাইড করা হয় যে কোন নদীর জল কোন দেশটি ব্যবহার করবে। তাহলে এখানে পূর্বাঞ্চলের নদী আর পশ্চিমাঞ্চলের নদী
এই দুটা ভাগে ভাগ করা হয় নদীগুলিকে, তিনটা নদী। এটা পূর্বাঞ্চলের যে নদীগুলি আছে সেই পূর্বাঞ্চলের নদীর যে জল সেটা ভারত ব্যবহার করবে, ঠিক আছে। পূর্বাঞ্চলের নদী ব্যবহার কি করবে? ভারত, ঠিক আছে। আর যে পশ্চিমাঞ্চলের নদী আছে এই পশ্চিমাঞ্চলের নদী ব্যবহার করবে পাকিস্তান, ঠিক আছে। এই পাকিস্তান করবে পশ্চিমাঞ্চলের নদী জলের ব্যবহার। এখানে কিন্তু ভারত পশ্চিমাঞ্চলের যে নদীগুলি আছে সেগুলিকে আটকাতে পারবে না। আমি নামগুলি লিখে দিচ্ছি। পূর্বাঞ্চলের নদীগুলির নাম হচ্ছে রবি, বিয়াস আর হচ্ছে শতদ্রু। আর পশ্চিমাঞ্চলের নদী তিনটা হচ্ছে মনে রাখবে সিন্ধু, ঝিলম আর চেনাব, ঠিক আছে। এই সিন্ধু, ঝিলম আর চেনাব এই তিনটি নদীর জল পাকিস্তান ব্যবহার করবে। আর রবি, বিয়াস আর শতদ্রু, এই শতদ্রুকে সতলজ, ঠিক আছে, সতলজ বলা হয়। সতলজ বা শতদ্রু দুটো কিন্তু একই নদীর নাম। তাহলে এই তিনটা নদীর জলের ব্যবহার করবে ভারত, আর এই সিন্ধু, ঝিলম আর চেনাব এই তিনটি নদীর জলের ব্যবহার করবে পাকিস্তান। এই চুক্তির দ্বারা বলা হয়। কিন্তু 2025 সালে ভারতের উপরে একটা সন্ত্রাসবাদী হামলা হয়, যেটাকে বলা হয় পেহেলগাম অ্যাটাক, তাই তো? তোমরা শুনেছো পেহেলগামে অ্যাটাক করা হয়, ধর্ম জিজ্ঞাসা করে করে মারা হয়। তাহলে সেই তারপর থেকে কিন্তু ভারত সরকার কি করে, যেই যে সিন্ধু জল বন্টন চুক্তি আছে এটাকে সাসপেন্ড করছে, ঠিক আছে, স্থগিত করে রেখেছে। এই চুক্তি অনুযায়ী যে ভারত এই তিনটি নদীর জলকে পাকিস্তানে আসতে দেবে, তাহলে এটা কিন্তু এখন বর্তমানে ভারত কি করতে পারে, জলটাকে আটকে দিতে পারে, পাকিস্তানের মধ্যে যাবে না। বা হঠাৎ করে এমন করতে পারে যে উচিত শিক্ষা দেওয়ার জন্য যে হঠাৎ করে জলটা ছেড়ে দিল, ঠিক আছে, এই যে সিন্ধু, ঝিলম, চেনাব নদীর জলটা সেটা ভারতের উপর দিয়ে গিয়ে তারপরে পাকিস্তানে যায়। তাহলে হঠাৎ করে বন্ধ করে দিলে সেখানে একবার তো জলের অভাবে সেখানে মানুষের কষ্ট হবে। আর হঠাৎ করে যদি জল ছেড়ে দেয় সেখানে বন্যা এসে যাবে, ঠিক আছে। তাহলে এটা অনেকে বলে, ভারতকে এটা পরামর্শ দেয় যে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এটা করা উচিত। আচ্ছা, তাহলে এই সিন্ধু জল বন্টন চুক্তি কিন্তু ভারত সরকারই করেছে, সেই পেহেলগাম অ্যাটাকের পরে সাসপেন্ড করেছে। তাহলে সাসপেন্ড করেছি কিনা এগুলো পরীক্ষায় আসে না। আর এই যে তিনটা নদীর নাম এগুলাও পরীক্ষায় আসবে না, শুধু আসবে কি যে সিন্ধু জল বন্টন চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় আর কত সালে হয়। আর এক্সট্রা যদি একটা কোশ্চেন আসে সেটা আসবে হচ্ছে যে কার মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তিটা স্বাক্ষরিত হয় ভারত আর পাকিস্তানের মধ্যে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি যে ভারতের এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় একটা হিমবাহ আছে, সেটা হচ্ছে সিয়াচেন হিমবাহ। সিয়াচেন হিমবাহ, ঠিক আছে, সিয়াচেন গ্লেশিয়ার, ঠিক আছে, ভারতের বৃহত্তম হিমবাহ বলা যায়। আর বিশ্বের মধ্যে সেকেন্ড লার্জেস্ট বলা যায় হিমবাহ, সেটা হচ্ছে সিয়াচেন হিমবাহ। আর এই সিয়াচেন হিমবাহকে বলা হয় আর কি বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র। এটা মনে রাখবে, বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র, ঠিক আছে, এটা বলা হয় বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র কোনটা, সিয়াচেন। আর সিয়াচেন হচ্ছে একটা হিমবাহ। এই সিয়াচেন হিমবাহ অঞ্চলে, ঠিক আছে, সিয়াচেন হিমবাহ অঞ্চলে কি হয় যে পাকিস্তান কি করে থাকে যে এই সিয়াচেন হিমবাহের এই অঞ্চলটাকে দখল করার জন্য পাকিস্তান প্রস্তুতি নিতে থাকে। তাহলে সেই খবরটা আমাদের যে ভারতের র আছে না, র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস, এই যে র আছে ভারতের, এই র সেই খবরটা ভারতে পৌঁছায়। তারপরে এই যে সিয়াচেন হিমবাহের যে অঞ্চলটা আছে এই অঞ্চলটাকে ভারত আগেই নিজের দখলে আনার জন্য একটা অপারেশন লঞ্চ করে, সেটার নাম হচ্ছে অপারেশন মেঘদূত,
ঠিক আছে, আমরা লিখে দিচ্ছি অপারেশন মেঘদূত। সিয়াচেন হিমবাহ অঞ্চলকে, ঠিক আছে, অঞ্চলের গুরুত্বপূর্ণ যে অংশ স্থানগুলি আছে সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য, ঠিক আছে, পাকিস্তান যাতে আগেই গিয়ে সেটাকে কবজা করতে না পারে, তার দখলে নিয়ে যদি না পারে, তার জন্য কিন্তু ভারত এই অপারেশন মেঘদূত এটা লঞ্চ করে। তার দ্বারা যে সিয়াচেন হিমবাহের যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি আছে সেখানে ভারতের সেনাবাহিনীরা সেখানে পৌঁছে যায় আগে, ঠিক আছে। কত সালে এটা মনে রাখবে? 1984 সাল, ঠিক আছে, 1984 সাল। ডেট মনে রাখতে হবে না, ঠিক আছে, 13 এপ্রিল থেকে বলা হয়, ডেট মনে রাখতে হবে না। তাহলে 1984 সালে এই অপারেশন মেঘদূত লঞ্চ করে ভারত সরকার। কিসের জন্য? যে সিয়াচেন যে অঞ্চল আছে সেই সিয়াচেনের গুরুত্বপূর্ণ অংশকে নিয়ন্ত্রণে আনার জন্য, ঠিক আছে। তাহলে এবার আমি তোমাদের কিছু লিখে দেবো, সেটা হচ্ছে ভারতের উপরে কোন কোন সালে সন্ত্রাসী হামলা হয়, ঠিক আছে, তার লিস্ট আমি লিখে দিচ্ছি, সেটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এখন দেখো যে ভারতের উপর কিছু সন্ত্রাসী হামলা হয় সেটা কোন কোন সালে হয় সেটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, এটা মনে রাখবে। ফার্স্ট, ভারতীয় সংসদে হামলা, এটা কত সালে হয়? 2001 সালে। তো সালগুলা পরীক্ষায় আসে, মনে রাখবে। ভারতীয় সংসদে হামলা কত সালে হয়? 2001 সালে। নেক্সট, মুম্বাই 26/11 সন্ত্রাসী হামলা, তাই না? সেখানের মধ্যে কিন্তু মুম্বাই যে তাজ হোটেল আছে সেখানে কিন্তু অনেক মানুষ মারা যায়, ঠিক আছে, সেটা হয় 2008 সালে। নেক্সট, পাঠানকোট বিমান ঘাঁটি হামলা, এটা হয় 2016 সালে। তারপর পুরী সেনা শিবিরে হামলা, এটাও হয় 2016 সালে। এই পুরী সেনা শিবিরে হামলা, পুরী একটা যে মুভিও আছে, ঠিক আছে, ভিকি কৌশলের, এই পুরী সেনা শিবিরেও কিন্তু হামলা হয় 2016 সালে। তারপরে পুলওয়ামা হামলা 2019 সালে হয়, ঠিক আছে, সেখানে ভারতের 40 জন সিআরপিএফ জওয়ানরা শহীদ হয়ে যায়, ঠিক আছে, পুলওয়ামা হামলাতে বোম ব্লাস্ট হয়ে যায়। সিআরপিএফ এর যে জওয়ানরা আছে তারা আসতে থাকে রাস্তা দিয়ে, বোম ব্লাস্ট হয়ে যায়। এখনো ভিডিওটা সেটা তোমরা সার্চ করলে পেয়ে যাবে। পুলওয়ামা হামলা এতটা নৃশংসভাবে মৃত্যু হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে পুলওয়ামা হামলা হয় 2019 সালে। আর নেক্সট হচ্ছে এই যে 2025 সালে যেটা হলো পেহেলগাঁও হামলা, ঠিক আছে। তাহলে এই যে পাকিস্তানের থেকে এত সন্ত্রাসী হামলা হয়, মানে বলার মতো না, এতটা জঘন্য পরিস্থিতি পাকিস্তানের। আচ্ছা, তাহলে এগুলি পরীক্ষায় আসে, তো আমি লিখে দিলাম। আর নেক্সট দিন আমরা আলোচনা করবো ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সামনেই পরীক্ষা, তো মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য